আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা ইংলিশ দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আমরা দ্বিতীয় পত্রের কিছু গাইডলাইন্স নিয়ে আলোচনা করব, যেভাবে আমরা আমাদের পরীক্ষাকে আরো বেশি বেটার করতে পারি এবং আমরা যেন আরো ভালো নাম্বার পেতে পারি। তো সেই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটাকে আমি একটু খুব ভালো করে দেখার অনুরোধ জানাবো, কারণ এখানে হয়তো কিছু গাইডলাইন্স দেব যেখানে যার মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা হয়তো আগে জানতেন না। সো একটু মেমোরি ঝালাই হয়ে যাবে আর কি। ওকে, তো শুরু করা যাক। তো যেহেতু সেকেন্ড পেপার, তো প্রথমে আমি গুরুত্বপূর্ণ বলবো হচ্ছে রিটেন পার্ট। দেখেন, রিটেনের মধ্যে আপনাকে 30-40 মার্ক আপনাকে লিখতে দিছে। তো 40 মার্কের মধ্যে আপনারা যদি শুরুতেই 30 মার্ক কনফার্ম করতে পারেন, তার মানে হচ্ছে আপনার একটা বড় হেক্টিক নাম্বার কিন্তু চলে আসছে অলরেডি। সো ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করার একটা বড় পার্ট হচ্ছে আপনি রিটেনটাকে খুব ভালো করে জোর দিবেন। কেন বলছি, একটা মাত্র টপিক থাকে প্যারাগ্রাফ, আবার আসে দুইটা, মানে টপিকে হচ্ছে একটা কিন্তু কোশ্চেন আছে কয়টা? দুইটা, তাও 15-15 করে হচ্ছে 30 মার্ক। মানে এইটা যে কত বড় একটা অ্যাডভান্টেজ, এই কত বড় যে একটা লেভারেজ, এটা আপনারা যদি না নেন তাহলে আমার মনে হয় বোকামি হবে। আপনারা যদি কম বেশি প্রায় 30টার মতন প্যারাগ্রাফ পড়ে থাকেন পুরো এইচএসসি লাইফে, এর মধ্যে থেকেই কিন্তু আসলে প্যারাগ্রাফ কমন পড়ে যায়। হ্যাঁ, একটা দুইটা হয়তো টপিক এদিক সেদিক হতে পারে, বাট আপনাদের আইডিয়াস থাকে। তো এখানে আপনার প্যারাগ্রাফ একটা হচ্ছে ডেসক্রিপটিভ, যেটা আমাদের বেলায় ছিল, এবং আরেকটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট, এবং আরো দুইটা প্যারাগ্রাফ থাকে আপনারা জানেন, বাট এই দুইটা আসলে বেশি আসে, ডেসক্রিপটিভ আসে, আরেকটা আসে কজ এন্ড ইফেক্ট। এই তিন ধরনের প্যারাগ্রাফে আসলে বেশি দেখা যায়। তো আমি বলবো হচ্ছে প্যারাগ্রাফটা বাসায় থেকে আগে থেকে প্র্যাকটিস করে যাবেন। এখন আমি কয়েকটা কথা বলি। ফার্স্ট কথা হচ্ছে প্যারাগ্রাফ কয় পেজ লিখবেন। আমি বোর্ডের টিচারের কাছে পড়েছি এবং আমি তাদেরকে দেখেছি তারা কিভাবে মার্কিং করে। আপনি একটা প্যারাগ্রাফ যখন ভালো লিখবেন, তারপরে আপনাকে অ্যাটলিস্ট আপনাকে 3 পৃষ্ঠা যেতে হবে। আমি যা বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যা দেখেছি আমি সেটাই বলছি আপনাকে। 15 মার্কের জন্য একজন টিচার মনে করে যে আপনি 1 পেজ লিখবেন, 2 পেজ লিখবেন এবং 3 পেজ লিখবেন। হাতের লেখা যদি একটু ছোট হয় তাহলে হয়তো আপনার এই 2.5 পেজের কাছাকাছি বা একটু বেশি আসতে পারে। বাট আপনি যখন 3 পেজ লিখবেন তখন 5 5 5 হিসাব করে আপনাকে 15 মার্কের মধ্যে যদি খুব ভালো লিখেন তাহলে হয়তো 12 আপনাকে 12 বা 13 হয়তো হাইয়েস্ট দিবে, এর বেশি হয়তো উনিও যাবে না। তো 12 মার্ক হচ্ছে আপনার এখানে টার্গেট থাকবে, একটা না দুইটা প্যারাগ্রাফ। তো এখানে দুইটা প্যারাগ্রাফে আপনি 15-15 30 মার্কে আমি ধরে নিলাম আপনি এখানে 24 এখানে আপনি আয়ত্ত করতে পেরেছেন। এন্ড এখানে যেই এরপরে যদি আমি বলি যে কি থাকে, যে অ্যাপ্লিকেশন, অনেকে থাকে যে ভাই সিভি কি আসবে কিনা। আসলে সিভি মনে হয় এই পর্যন্ত যতবার বোর্ডে এসেছে তার মধ্যে একবার হয়তো সিভি এসেছিল। সো ওইটা বলা যায় ক্লোজ টু ইম্পসিবল, বাট তারপরেও আসলে সুযোগটা থেকে যায় যে আসবে কি আসবে না, কেউ তো আসলে ভবিষ্যৎ জানে না। বাট 99% বলা যায় যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন বা ইমেল বা এরকম কিছু আসবে, সিভিটা আসলে আসে না 10 মার্কের জন্য। সো অ্যাপ্লিকেশন আপনারা কমন ফেলতে পারবেন। অ্যাপ্লিকেশন লেখার নিয়মটাও আমি একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে ফরম্যাটিং বলবো না, কারণ ফরম্যাটিং অলরেডি আপনারা জানেন, ছোটবেলা থেকে পড়ে আসছেন। ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে ভাই 1 পেজে লিখবো নাকি 2 পেজে লিখবো। দেখেন, আপনার টপিক যদি এরকম হয় যেটা আসলে ডেসক্রিপটিভ না, ফর এক্সাম্পল দেখেন এখানে বলছে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল টু এস্টাবলিশ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। একটা ক্লাব প্রতিষ্ঠা করতে বলছে। আচ্ছা, একটা ক্লাব প্রতিষ্ঠা আপনি কতটুকু বড় কন্টেন্ট দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করতে চাচ্ছেন এটা হচ্ছে জানার বিষয়। আপনি কি খুব বড় করতে চাচ্ছেন নাকি আপনি জাস্ট কোনো রকম জানিয়ে বলতে চাচ্ছেন যে আমার একটা ক্লাব লাগবে। আপনি যদি ছোট রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে 1 পেজের মধ্যে আটাইতে হবে। এখন অনেকের এই জিনিসটা প্যারা হয়েছে যে ভাই 1 পেজের মধ্যে আটাইতে গিয়ে দেখলাম মাথা আসে তো পা আসে না, এরকম একটা অবস্থা। তাই আমি বলবো আপনি অ্যাপ্লিকেশন নির্দ্বিধায় এপিট ওপিট মিলিয়ে আপনি 2 পৃষ্ঠা যেতে পারবেন, এবং 2 পৃষ্ঠা যাওয়া এটা আপনার অ্যালাউ করা আছে।
তবে দেখবেন 2 পৃষ্ঠা যেন ক্রস না করে যায়, এইটা আবার সমস্যা হবে। 2 পৃষ্ঠা যেন ক্রস না করে যায়। এক পেজে লেখার জন্য যেভাবে ফরম্যাটিং বা যে আসলে টুলস গুলো দরকার হয় সেগুলো আসলে আমাদের পরীক্ষায় উপস্থিত থাকে না, এবং আমরা আসলে খুব অ্যাংজাইটিতে ভুগি, আমরা একটু ভয়ে ভয়ে থাকি। তো আসলে 2 পেজ নিয়ে লিখলে জিনিসটা সুন্দর হয়। আপনি চেষ্টা করবেন 1.5 পেজের মধ্যে শেষ করে দেওয়ার, 1.5 পেজের থেকে একটু বেশি হতে পারে, বা 2 পেজ যেন আবার ইচ্ছা করে আপনি শুধু শুধু ঘুরিয়ে ঘুরিয়ে যেন 2 পেজ না করেন, এটাও খেয়াল রাখবেন। আর ফরম্যাটিং গুলো ঠিক রাখবেন, ভিতরে গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু ঠিক রাখবেন। তাহলে আমি আশা করছি এখানে আপনি 10-এর মধ্যে 8 পেয়ে যাবেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যখন এরকম ইম্পর্টেন্ট কোনো টপিক দিয়ে দেয় যেখানে আপনি হয়তো একজনকে কিছু বলছেন, আপনি নাম্বারিং ব্যাপারটা কাজে লাগাবেন। যেমন আপনাদের এখানে কি বলা হয়েছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে, তো ক্লাব কেন লাগবে সেটা মোটামুটি একটা ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা কিন্তু পয়েন্ট আকারে বলেছিলাম ইমেলের মধ্যেই। আপনারা অফিসিয়াল ইমেল দেখেছেন কিনা জানি না, বাট আমরা কিন্তু ইমেলের মধ্যে অফিসিয়াল যে ইমেলগুলো থাকে আমরা কিন্তু বেশিরভাগ দেখি তারা খুব ডিটেইলসে বিষয়গুলো বলার চেষ্টা করে এবং তারা পয়েন্ট করে দেয়। পয়েন্ট করে দিলে যিনি লিখছেন তারও সুবিধা হয়, যিনি পড়ছেন তারও পয়েন্ট পেতে সুবিধা হয়। তো আমি মনে হয় 2 থেকে 3টা না 4টা পয়েন্ট দিছিলাম। তো আপনি এভাবে 1 2 3 4 এরকম আপনি 4-5টা পয়েন্ট দিতে পারেন, যে টপিকসে আসুক। হতে পারে আপনি কোনো মেয়রকে চিঠি লিখছেন যে কিভাবে আপনার এলাকাকে আরো বেশি উন্নত করা যায়, বা আপনি হয়তো আপনার কোনো ছোট ভাইকে কিভাবে কোনো পড়াশোনায় ভালো করতে হয় সেটা নিয়ে আপনি হয়তো ইমেল লিখছেন বা লেটার লিখছেন। সেক্ষেত্রে দেখা যায় আপনি পয়েন্ট করে যদি লিখেন তাহলে বিষয়টা আরো সুন্দর হয়, রাইট, আরো বেশি প্রফেশনালিজম হয়। সো এই বিষয়টা খেয়াল রেখে যদি ইমেল লেখেন, এটা একটা অ্যাডভাইস, যদিও এটা আপনাদের উপর উপদেশ বা পরামর্শ থাকবে, না করলে সমস্যা নেই। যদি ওইভাবে ভালো করে মোটামুটি লিখতে পারেন তাহলে 10-এর মধ্যে এখানে 8 পেয়ে যাবেন। তো আগে আপনি পেয়েছিলেন কত? আগে আপনি পেয়েছিলেন 13 দুগুণা 26। কোথায় গেল আমার কলম? এই যে, তো 13 দুগুণা আপনি 26 পেয়েছিলেন, বা 12 দুগুণা আমি 24 ধরলাম, আর এখানে আপনি পাচ্ছেন 8, তাই না? এখানে আপনি পাচ্ছেন 8। তো অলরেডি কিন্তু আপনার 30 ক্রস করে গেছে, অলরেডি কিন্তু 30 ক্রস করে গেছে। আমি কি বলছি, 30 পেলে মোটামুটি একটা সেফ নাম্বার হয়ে যায়। সো যাই হোক, এখানে আপনি যত বাড়িয়ে নিতে পারবেন আপনার ওইদিকে কিন্তু আরো তত বেশি রিল্যাক্স থাকবে, আপনার কিন্তু পরীক্ষা আরো তত রিল্যাক্স আপনি দিতে পারবেন বাকি জিনিসের প্রতি। 32-এর মতন চলে আসে, 26 দিলে আপনার 34 চলে আসে আর কি। আচ্ছা যাক, তো এটা হচ্ছে কথা। যেটা বলছিলাম প্যারাগ্রাফ নিয়ে আরেকটু বলি। প্যারাগ্রাফের ক্ষেত্রে যেটা আপনি খেয়াল রাখবেন, আপনি তো 3 পৃষ্ঠা অবশ্যই লিখবেন, বাট বাস্তব কথা হচ্ছে 3 পৃষ্ঠা কিন্তু কোনো টিচার পড়বে না। তো তারা আসলে কোন বিষয়টা ফোকাস করবে, তারা দেখবে আপনি শুরুটা কেমন করেছেন। আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, কোন কালারটা দিলে ভালো হয়? হ্যাঁ, গ্রিন যাওয়া যেতে পারে, ইয়েস, গ্রিন যাওয়া যেতে পারে। চেঞ্জ হয়নি তো, হ্যাঁ এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই যে, সো বেসিক্যালি আপনি মনে করেন যে টপিকে প্যারাগ্রাফ লিখবেন সেই টপিকসের আপনার শুরুটা দেখবে, টপিক সেন্টেন্সটা দেখবে, মাঝখানে হয়তো একটু চোখ বুলাবে যে দেখবে আপনার গ্রামার ঠিক আছে কিনা, এবং আপনার এন্ডিংটা দেখবে। আমি কি বলছি একটু ভালো করে শুনেন এটা। আপনার শুরুটা দেখলো, আপনার মাঝখানে হয়তো কয়েক লাইন দেখবে, এবং আপনার শেষটা দেখবে। তো শুরু এবং শেষ আপনি এখানে কোনো ভুল করতে পারবেন না, কোনো ভুল করতে পারবেন না, সময় নিয়ে লিখবেন। এবং এই 3 পৃষ্ঠা যে আপনি লিখবেন তার জন্য আপনি কিন্তু হুট করে কলম ধরে কিন্তু লিখতে পারবেন না, আপনাকে একটু মাথাটাকে খাটাইতে হবে। আপনি যদি 15 মিনিট সময় পান, প্যারাগ্রাফ লেখার জন্য, তো আপনি অন্তত সেখানে 2 মিনিট বসে ভাববেন যে আমি আসলে কি লিখবো। এটা ভাবার পরে আপনি যখন 15 মিনিটের জায়গায় 12 মিনিট বা 13 মিনিট দিয়ে যখন লিখবেন, তখন আপনার লেখাটা কিন্তু স্মুথ এবং সুন্দর হবে। সো আগে কিছুক্ষণ সময় ভাববেন, ভাবার পরে শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন, এবং শুরুতে টপিক সেন্টেন্স এবং আপনার এন্ডিং এই দুইটার মধ্যে কোনো যেন ভুল না থাকে। এখন আরেকটা প্রো টিপস,
আপনি যদি বাজারের কোনো বই থেকে, সাধারণ বই থেকে এই কমন বিষয়গুলো পড়ে থাকেন, তাহলে সেই কন্টেন্ট গুলো অলরেডি আপনি ধরে নিতে পারেন আপনার টিচারের পড়া হয়ে গিয়েছে। আপনি যেই বই থেকেই পড়েন না কেন, মোটামুটি বোর্ড টিচারের সব বই ঘাটাঘাটি করা থাকে। তো উনি যখন এসে দেখবে যে আপনি কমন একটা জিনিস দিয়ে শুরু করেছেন, উনি অনায়াসে আপনাকে মার্কিং কত করবে, অনায়াসে উনি আপনাকে 10 মার্কিং করে চলে যাবে। আপনার পাওয়ার কথা ছিল কত 13, বা আপনি হয়তো আরো ভালো লিখেছেন বা অনেক কিছু করেছেন, বাট উনি যখন দেখবে সেম লাইন সেম জিনিস আপনি জাস্ট মুখস্থ করে এসে ঢেলে দিয়েছেন, উনি কিন্তু বিষয়টাকে মূল্যায়ন করবেন না। এই কারণে আপনারা যেটা করতে পারেন, আপনাদের যে টপিক সেন্টেন্স থাকবে এবং যে এন্ডিং সেন্টেন্স থাকবে সেটা আপনারা নিজেরা লিখে নেবেন, নিজের মতন করে বানিয়ে নেবেন। 20 থেকে আপনার 25টা কি থাকে, প্যারাগ্রাফ থাকে, যেগুলো শেষ সময় আমরা পড়ি, সেগুলো শুধুমাত্র টপিক সেন্টেন্সটা, কি বলছি আমি, টপিক সেন্টেন্সটা, সেন্টেন্স যাই হোক, আমার এখানে ছোট জায়গা, টপিক সেন্টেন্স বুঝাতে চেয়েছি। টপিক সেন্টেন্স গুলো কি করবেন, অনলাইন থেকে চ্যাট জিপিটি দিয়ে যেখান থেকেই হোক আপনি বানিয়ে নিয়ে যাবেন, এবং সেখানে হাই ফ্রিকোয়েন্সি একটা কি দুইটা শব্দ ব্যবহার করবেন, যেন টপিক সেন্টেন্সটা পড়েই অন্যরকম একটা ফিলিংস আসে টিচারের মধ্যে যে না, এই ছেলেটা ডিফারেন্ট। আপনি যখন এটা বোঝাতে সক্ষম হবেন এবং দেখবে যে না 3 পেজ আছে, উনি অনায়াসে লাস্টের লাইনটা পড়বে, পড়ে উনি আপনাকে 12 বা আপনার 13 মার্ক দিবে, দিয়ে রাইট দিয়ে চলে যাবে। এইটাই হচ্ছে প্যারাগ্রাফ, রাইট? অবশ্যই এই সেম জিনিসটা আপনি ভার্সিটি অ্যাডমিশনে করবেন না, এটা আমি এইচএসসি তে কিভাবে করতে হয় সেটার জন্যই বললাম। আচ্ছা, তো আমরা সামনে আগাই। আমাদের প্যারাগ্রাফ গেল, আমাদের অ্যাপ্লিকেশনস গেল। অনেকে বলে যে ভাই ইমেল পড়া লাগবে কিনা, আপনাদের সিলেবাসে যদি ইমেল থেকে থাকে তাহলে অবশ্যই পড়ে যাবেন। এন্ড ইমেলটা কিন্তু অবশ্যই এক পেজেই করতে হবে, ইমেলটা কিন্তু 2 পেজে ওভার করাটা যুক্তিযুক্ত নয়, যেহেতু ইমেল লেটার থেকে ছোট হয়ে থাকে। সো ইমেল যদি হয় বক্স করে করবেন, এন্ড আপনার নিচের কন্টেন্ট গুলো খুব বেশি এলাবোরেট না করে এক পেজের মধ্যে শেষ করবেন, ইনশাআল্লাহ সেখানেও ভালো মার্ক পাবেন। এখন চলে আসি কিছু ইম্পর্টেন্ট জায়গায়, শুরু থেকে শুরু করি আবার। দেখেন, আপনাকে শুরুতে দিচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন একটা মিডিয়াম লেভেলের টপিক, কারণ এখানে কিন্তু আপনি সহজও পাবেন, আবার কিছু কয়েকটা কঠিনও পাবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনার আগে থেকে পড়া থাকে তাহলে আপনি সরাসরি বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। যদি একটু কমন না পড়ে তাইলে হয়তো একটু বন্ধু বান্ধবদের একটু সাহায্য লাগতে পারে আপনার। তবে অনেক সময় দেখা যায় আপনার বই থেকে দিয়ে দেয়, তো বইটা ভালো করে যদি পড়া থাকে তাহলে আপনার এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। যেমন আমাদের সময় কিন্তু বই থেকে দিয়েছিল, আপনি যেটা দেখছেন এই যে এটিকেট এন্ড ম্যানার্স, এটি কিন্তু বই থেকে দেওয়া। সো এখান থেকে অনেকগুলো আমরা সরাসরি যারা বই ভালো করে পড়েছে তারা কিন্তু এটা দিয়ে মিলাতে পেরেছে। এইগুলো হচ্ছে আপনার প্রিপোজিশনের কথা। আপনারা ভালো করবেন কিভাবে, এটার জন্য আপনি খুব ভালো করে বোর্ডগুলো সলভ করুন। বোর্ডগুলো যখন সলভ করবেন তখন দেখবেন প্যাসেজ যত চেঞ্জ করে দিক, গত ধারায় কিছু আপনার প্রিপোজিশন থাকে সেগুলো আপনি বারবার কিন্তু পাচ্ছেন, রাইট? তো আপনার এই স্বল্প সময়ে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা যতগুলো পারেন এখন থেকে শুধুমাত্র বোর্ডই সলভ করুন, এবং যেগুলো ভুল হচ্ছে সেগুলোই কিন্তু রিভাইজ করুন। এইগুলো একটা। তারপর হচ্ছে 2 নাম্বার, আমার মনে হয় যদি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনের মধ্যে সবচেয়ে ইজি এবং হাতে এসে মার্কটা দিয়ে যাওয়ার মতন যদি কোনো টপিক থাকে সেটা হচ্ছে 2 নাম্বার, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য গিভেন ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। যাই হোক, মানে ভবিষ্যৎ এগুলো দিয়ে আপনি সেন্টেন্স পূরণ করবেন। এর থেকে সহজ কোনো টপিক হয় না, রাইট? আপনি পড়লে সাধারণ সেন্স দিয়ে মিলাতে পারবেন যে আসলে কি বোঝাতে চাইছে, এন্ড ওইখান থেকে আপনি জাস্ট এসে বসিয়ে দিবেন। সুমি টক্স টু মাচ, সে অনেক কথা বলে। ইট ইজ শি ওয়্যার ম্যাড, সে অনেকটা রেগে ছিল। কি হলো পিসিতে আমার, সেকেন্ড একটা ব্রেক নিচ্ছি। এখন মনে হয় আবার ঠিক হয়েছে।
আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা মনে হয় 2 নম্বরে ছিলাম। তো যেটা বলছিলাম, এইটা অনেক সহজ একটা টপিক। এখান থেকে যে বক্সে দেওয়া শব্দ বা ফ্রেজগুলো আছে সেগুলো জাস্ট বসালেই আপনার আনসারগুলো হয়ে যায়। যেমন আমি যদি বলি সুমি টক্স টু মাচ, ইট ইজ ড্যাশ, শি ওয়ার ম্যাড। সুমি অনেক কথা বলে, জিনিসটা এরকম যেন সে রেগেছিল। আমি যদি এখানে বসাই যে ইট ইজ ওয়াজ বর্ন, হোয়াট ডাজ লুক লাইক, ইট ইজ হোয়াট ইট, ইট লেট অ্যালোন, একটা কিন্তু মিলছে না, তাই না? আমি যদি বলি ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড, এখন আমরা একটা নিয়ম জানি যে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট হলে অ্যাজ ইফ এর পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ এর আগে একটা ভার্সন হলে পরে আরেকটা ভার্সন হয়। সো অ্যাজ ইফ ছাড়া কিন্তু অন্য কোনো শব্দতেই মিলছে না, তার মানে এখানে অ্যাজ ইফটাই বসবে। আচ্ছা, রাখলাম। ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারেন অ্যান এলিফ্যান্ট, আচ্ছা এখানে আমি যদি বলি আপনি কি বলতে পারেন একটা হাতি, হ্যাঁ, তো আমি বুঝতে পারছি এখানে বলছে যে একটা হাতি দেখতে কিরকম। তো হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, এই যে প্রথমটা আনসার হয়ে যাবে। মানে এইটা যে কোনো টপিক পড়ে আপনাকে মেলাতে হবে জিনিসটা এরকমও না, আপনি কমন সেন্স দিয়ে অর্থ করে মেলাতে পারবেন। সো এইখানে কোনো ভুল করা চলবে না, রাইট? এখানে কোনো ভুল করা চলবে না। তারপর আসেন আমরা 2 নম্বর টপিকসে যাই, 3 নম্বর টপিকসে যাই। এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ইজি টপিক আমার মতে। তো এখানেও কিছু নিয়ম থাকে এবং আপনি যদি নিয়মগুলো সেন্টেন্সে ধরতে পারেন আপনি এগুলা মেলাতে পারবেন, এটা কোনো আহামরি বিষয় না। আর আমি এইখানে আপনাদেরকে জোর দিতে বলবো স্ট্রংলি, কারণ এখানে পাশে তাকায় দেখেন, আপনাকে মার্ক কিন্তু এখানে 0.5 করে না 1 করে দেওয়া হচ্ছে। 10টা ইজি সেন্টেন্স আপনি নিয়ম পড়ে মেলাতে পারলে আপনি সেখানে টানা 10টা মার্ক পাচ্ছেন। ইট ইজ নট এ জোক, রাইট? আমার মতে এখানে 0.5 দেওয়া দরকার ছিল, যেহেতু টপিকটা ইজি, বাট এখানে 10 মার্ক দিয়েছে। আপনাদের সেই জিনিসটা নেওয়া উচিত, আপনাদের এই সুযোগটা লুফে নেওয়া উচিত। এবং এগুলো আসলে আপনারা যারা করেছেন কমপ্লিটিং সেন্টেন্স, এটা খুব মজার, আসলে করে আনন্দ পাওয়া যায়। সো আপনার যদি প্রথম 3টা টপিক্সের মধ্যে সবচেয়ে গুরুত্ব কোন টপিকসে দিতে হয় সেটা আপনারা বুঝে গিয়েছেন অলরেডি, সেটা হচ্ছে 3 নাম্বার টপিক। এন্ড এটা একটু সময় নিয়ে করবেন এবং কাটাকাটি করবেন না। এবং আমি ভালো করে বলছি যে আপনারা যখন সেন্টেন্সটা লিখবেন, হ্যাঁ, লেখার পরে আপনি দয়া করে ওই সেন্টেন্সটা আরেকবার রিভিশন দিবেন। কারণ এখানে কি হয়, আমরা যখন প্রশ্নের দিকে তাকিয়ে তাকিয়ে আনসার লিখি তখন আমরা আসলে নিজেদের অনিচ্ছাকৃত ভাবেই আমরা কিন্তু ভুল আনসারটা তুলে ফেলি। সো এই বিষয়টা করা যাবে না। দেখা যায় যে আমরা ই এরটা এফ এ লিখে ফেলেছি, বাকিগুলো এমনি এক লাইন ব্রেক হয়ে গেল এবং আপনি অনায়াসে 4-5 মার্ক হারিয়ে ফেললেন। এইটা করা যাবে না। এখানে রিভিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর পুরোটা করার পরে সাথে সাথে একবার রিভিশন দিয়ে দিবেন। এখন আসেন হচ্ছে একটু ডেঞ্জারাস লেভেলে আমরা যাই। আমাদের এরপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, তারপর 5 নম্বরে হচ্ছে ন্যারেশন, 6 নম্বরে হচ্ছে মডিফায়ার, ওকে, এবং 7 নম্বর কানেক্টরস। এই 4টা টপিক 1 2 3 4, এই 4টা টপিকসে কিন্তু কম্পারেটিভলি কঠিন, ওকে, কম্পারেটিভলি কঠিন। বাট আমার কাছে বা আপনারা যারা ইংলিশটাকে বেসিক থেকে শিখেছেন তাদের কাছে এটা মোটেও কঠিন না। রাইট ফর্মস অফ ভার্ব বলেন, মডিফায়ার বলেন, এই টপিকগুলো আসলে চেক করা হয় যে একজন স্টুডেন্টের তার ইনডেপথ নলেজ কিরকম, সে কি আসলে ইংলিশটাকে বুঝে পড়ে নাকি সে মুখস্থ করে। এখানে যে ভার্বগুলো থাকে বা মডিফায়ার গুলো থাকে, আমি ভার্ব মডিফায়ার একসাথে বলছি কারণ এগুলো আসলে ইন্টারকানেক্টেড কাইন্ড অফ। আপনাকে কখন কি করতে হবে না করতে হবে এটা ওই সেম নলেজ একটা জায়গা থেকেই আসে। সো এইগুলা আপনি যদি খুব বেশি না পারেন বা আপনি যদি করতে কমফোর্টেবল ফিল না হয়, তার মানে বুঝতে হবে আপনার কিন্তু বেসিক্সে ঘাটতি আছে, রাইট? সো আপনি সেগুলোকে আইডেন্টিফাই করুন। ফর এক্সাম্পল, আপনি এখানে অর্ধেক পারছেন না, কোনগুলো পারছেন না, সেগুলো কি ভার্বের কোন নিয়মের সাথে যায়, ওই নিয়মগুলো আপনি একটু আরেকবার দেখে নেবেন, রাইট? এবং কোন বিষয়গুলো আপনি পারছেন সেগুলো আপনি বুঝে নেবেন যে এগুলো হচ্ছে আপনার স্ট্রং জোন। সো রাইট ফর্মস অফ ভার্ব বেসিক্যালি সাবজেক্ট অনুযায়ী আপনার টেন্স অনুযায়ী ভার্বটা কিভাবে কাজ করবে সেটা বসানো। এবং আমার বিশ্বাস আপনারা যদি বোর্ডের টপিকসের অ্যাটলিস্ট 20 থেকে 25টা সলভ করে থাকেন, আপনারা বুঝে যাবেন এইখানে কঠিন কিছু নয়। আপনাকে এখানে 14টা ভার্বকে কারেক্ট করতে হচ্ছে
আপনি এখানে হয়তো 2-3টা ভুল যেতে পারে, বাট আপনি যদি 10টা-11টা করতে পারেন, এখানে 5-6 ভালো মার্ক। আপনি এখানে 5-6 পেয়ে গেলে এনাফ এখানে। এরপর আসেন হচ্ছে আপনার ন্যারেশন। ন্যারেশনের সাথের মধ্যে আপনি যদি ভালো করে করেন, এখানে আপনি অনায়াসে 5 তো পেয়ে যাবেন আমার মনে হয়। খুব যদি ভালো করেন তাহলে 6 পেতেও পারেন। অ্যান্ড ন্যারেশনটা আমাদের এখানে কিন্তু আসলে রিপিট হয়েছিল, বাট ন্যারেশনটা খুব একটা রিপিট হতে দেখা যায় না। আর টপিকগুলো আসলে খুব একটা রিপিট হয় না, বাট লার্নিং গুলো রিপিট হয়, যে সিকোয়েন্সটা রিপিট হয়। যখন অনেকগুলো বোর্ড আপনি প্র্যাকটিস করবেন তখন বুঝবেন যে এই নিয়মটা আসলে রিপিট হচ্ছে, বাট হয়তো শব্দ চয়ন চেঞ্জ করে দিচ্ছে বা হয়তো প্যাসেজটা চেঞ্জ করে দিচ্ছে। তো এই বিষয়গুলো যখন আপনি বোর্ড সলভ করবেন তখন আপনি পাবেন। তো ন্যারেশন আমি যেটা বলবো, আপনি যদি প্রিভিয়াস 4-5 বছরের বোর্ড করে থাকেন, এগুলো আপনার কাছে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ নিয়মগুলো অনেকটা একই থাকে এবং কতটা কঠিন হবে না হবে সেটা আসলে একই রকম থাকে। তো আপনি সেগুলো যদি প্র্যাকটিস করে মোটামুটি স্যাটিসফাইড নাম্বার তুলতে পারেন, ইট মিনস আপনি এখানে এটাও পারবেন, এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তারপর আসে আপনার মডিফায়ার। যেমনটা বললাম রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে, মডিফায়ারটা আপনার বেসিক দেখে যে আপনি কতটা ইংলিশটাকে বোঝেন। এইটার জন্য আসলে আমি রাইট ফর্মস অফ ভার্বে যা বলছি সেম অ্যাডভাইস থাকবে। এখানে আপনাকে বোর্ড সলভ করতে হবে এবং যেই জায়গাগুলো আপনি পারছেন না সেই জায়গাগুলো আপনাকে আরেকবার ঝালাই করে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি F নম্বরে দেখছি যে এখানে বলা হচ্ছে ইট ইজ দ্যাট, এটা এই যে use a possessive to pre-modify the noun. Pre-modify মানে হচ্ছে আগের modify, the noun মানে নাউনের আগে modify করতে বলছে। তার মানে it is that পুরো সেন্টেন্সের পরে, মানে পুরো গ্যাপের পরে আমার এখানে টেন্স আছে। সো টেন্সটা হচ্ছে আমার এখানে নাউন। সো পজিটিভ যদি আমি না চিনি পজিটিভ, তাহলে আমি টেন্সের আগে কিভাবে মডিফাই করব, রাইট? তো পজিটিভটা আমার জানতে হবে যে জিনিসটা কি, প্রি মডিফাই বলতে আসলে কি টেলকে বোঝাচ্ছে কিনা। তারপরে হচ্ছে ইউজ এন্ড কোথায় ইউজ এন্ড অ্যাপোজিটিভ জিনিসটা কি। তো এই বিষয়গুলো আমার জানতে হবে। এখানে হয়তো আমি যদি পুরোটা জানতে পারি তাহলে হয়তো আমি এখানে 5-এর মধ্যে 4.5 বা 5 পুরোটাই পেতে পারি। এখানে কিন্তু ঠিক হলে আপনাকে নাম্বার দিতে বাধ্য, এখানে কিন্তু নাম্বার কাটবে না। ইংলিশ সেকেন্ড পেপারে নাম্বার কাটার জায়গাটা আসলে কম যদি আপনার ঠিক থাকে। সো ওই দিক যদি বিবেচনা করি তাহলে এটা কিন্তু মোটামুটি নাম্বার তোলার একটা ভালো জায়গা। এন্ড আমার মনে হয় এখানেও যদি প্রায় 25 থেকে 30টার মতন বোর্ড সলভ করা যায় তাহলে এখানেও আসলে আর সমস্যা হয় না। বাট আপনাকে শুধুমাত্র আনসার দেখলে হবে না, প্রত্যেকটা টপিক আসলে জানতে হবে যে কি বোঝাচ্ছে। যেমন প্রি মডিফাইড এর নাউন, এখানে শুধু মডিফাই করতে বলছে, মানে আপনি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসালেই হয়ে গেল। বাট এখানে বলতেছে যে পজিটিভ, তো পজিটিভ জিনিসটা কি, কোন পজিটিভের কোনো ক্যাটাগরিস্টিক আছে কিনা সেগুলো আপনাকে ডিপ ডাউন কিন্তু এক্সপ্লেন করে তারপর কিন্তু এখানে আসতে হবে। সো মডিফায়ারটা একটু কমপ্লিকেটেড ওই তুলনায়, বাট এটা কিন্তু করে মজা পাবেন, আমি আপনাকে এটা কথা দিচ্ছি, আপনি এটা করে অবশ্যই মজা পাবেন। হ্যাঁ, প্রথম দিকে মডিফায়ার সকলে একটু কঠিন লাগে। ইনফ্যাক্ট আমি নিজে যখন ফার্স্ট ইয়ারে উঠেছি আমার কাছে এই টপিকটা খুবই নতুন এবং একটু কঠিন মনে হয়েছে। আমি যখন এটা প্রথম একটা সলভ করতাম হয়তো আমার একটা করতেই হয়তো 40 মিনিট বা একটা ক্লাস 50 মিনিট চলে যেত। তো ওইখান থেকে আমরা যখন আবার বোর্ড পরীক্ষা দেই তখন মনে হয় যে না, আমরাও পারছি, আমরাও পারবো। তো আমি আপনাকে এই কথাই বলছি, আপনার যদি মডিফায়ার কঠিন লাগে আমি কথা দিচ্ছি আপনি প্র্যাকটিস করেন 20-30টা, এবং এই বিষয়গুলো যে পজিটিভ বলতে কি বোঝাচ্ছে, তারপর আসলে প্রি মডিফাইড অ্যাডজেক্টিভকে কারা কারা মডিফাই করতে পারে, তারপর ইনফিনিটিভ, তারপর এখানে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই বিষয়গুলো আসলে কি আপনি ধরে ধরে যদি একটু জেনে নেন তাহলে কিন্তু আপনার মডিফাইটা অনেক সহজ হয়ে যাবে। জানার পরে শুধুমাত্র অর্থ করে আপনি লিখলেই কিন্তু আপনার আনসারটা হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে মডিফায়ার। তারপর আপনি আসেন হচ্ছে কানেক্টরস। আচ্ছা, কানেক্টরস এটা হচ্ছে আরেকটা ঝামেলার টপিক। এই কারণে, কারণ এটা করতে যে পরিমাণে আসলে ইংলিশের বেসিকটা দরকার হয়, সেন্সটা দরকার হয়, আমাদের অনেকের মধ্যে ওই সেন্সটা আসলে থাকে না।
না থাকার ফলে কি হয়, আমরা যাচ্ছে তাই মোটামুটি কিছু জিনিস অ্যাড করে দেই, অ্যাড করার ফলে যা হয় আমাদেরকে কেটে দেয়, এর নাম্বারটা আসে না। এখানে 7 নাম্বার, আমি বলবো না খুব বেশি নাম্বার, আবার বলবো না খুব কম নাম্বার, যেহেতু আমার এখানে 14টা। সো আপনি যদি এখানে, আমি মোটামুটি আপনাকে একটা সেট মার্ক দিয়ে দিই, আপনি যদি এখানে 4 থেকে 5 পেয়ে যান, আমার মনে হয় আপনার আর কঠিন, আপনারা চিন্তা করা উচিত নাই আসলে। 4 বলতে আমি আপনাকে এখানে 14টার মধ্যে 8টা কারেক্ট করতে বলতেছি, ঠিক আছে? কারণ এখানে আসলে দেখা যায় রাইট আনসার দেওয়ার পরেও অনেক সময় রং হয়ে যায়। ওকে, তো এখানে এটাও আসলে বলবো যে বেসিকের উপর ডিপেন্ড করে, আপনার বেসিক যত ভালো আপনার এই আনসারগুলো তত কারেক্ট হবে। আমি জাস্ট আপনাকে কয়েকটা ছোট্টখাটো বিষয় মনে করে দিতে চাই যে কানেক্টরস আসলে কি। কানেক্টরস হচ্ছে যোগ করে। আপনার এখানে একটা সেন্টেন্স আছে, এখানে একটা সেন্টেন্স আছে, তো এই সেন্টেন্স আপনার যোগ হবে। আবার দেখা যায় এখানে একটা সেন্টেন্স আছে, এখানে কিছু ওয়ার্ডস আছে শুধুমাত্র, সেগুলো আপনার যোগ করতে হবে। আবার দেখা যায় কিছু ওয়ার্ড আছে, আপনাকে শুধু যুক্ত করতে হবে। সো সেন্টেন্সের সাথে সেন্টেন্স যুক্ত করলে এই মাঝখানের যে কানেক্টর, সেটাকে আমি কোনটা বসাবো, সেন্টেন্সের সাথে শুধু ওয়ার্ড যুক্ত করলে আমি কোন কানেক্টরসটা বসাবো, ওয়ার্ডের সাথে ওয়ার্ড কানেক্ট করলে আমি কোনগুলো বসাবো, এগুলোর কিছু ভেরিয়েন্স থাকে, রাইট? এই ভেরিয়েন্স গুলো আপনি যদি না জানেন তখন কিন্তু আপনার এইগুলো মেলাতে কষ্ট হবে, রাইট? যেমন খুব সহজে আমার যেই প্রথম নিয়মটা মনে পড়ছে সেটা হচ্ছে দো অলদোর যে নিয়মটা, THOUGH, আমি কার্সারে মাউস দিয়ে লিখছি তো একটু খারাপ হচ্ছে, আশা করি বুঝে নেবেন। দো অলদো, THOUGH। আচ্ছা, দো অলদো দিয়ে যখন কোন একটা বাক্য শুরু হয়, ধরেন যে এরকম একটা সেন্টেন্স আছে, রাইট? এন্ড এখানে হচ্ছে আপনার গ্যাপটা ছিল, এখানে আপনার গ্যাপটা ছিল। তো দো অলদো দিয়ে যখন বাক্য শুরু হয় তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে একটা ক্লজ থাকবে, এখানে একটা ক্লজ থাকবে, এন্ড এর পরের একটা ক্লজ থাকবে, মানে দুইটা ক্লজকে যুক্ত করবে হচ্ছে অলদো, দো বা অলদো। ক্লজ মানে কি, সাবজেক্টও থাকবে আবার ভার্বও থাকবে, সাবজেক্টও থাকবে আবার ভার্বও থাকবে। তো দুই জায়গায় যখন সাবজেক্ট ভার্ব থাকবে, তখন এরকম জায়গায় কিন্তু আমরা যেটা দিয়ে যুক্ত করি সেখানে কিন্তু আমরা অলদো, দো, এগুলোকে আমরা ক্লজ মার্কার বলে থাকি আর কি, এগুলো কিন্তু আমরা এগুলো দিয়ে অ্যাড করতে পারবো। বাট ধরেন যে দুইটা কি বলে যে, আমি একটু কেটে নিচ্ছি এখানে, হ্যাঁ, দুইটা আমার মনে করেন স্বতন্ত্র দুইটা সেন্টেন্স আছে, দুইটাই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তখন এই দুইটাকে আমি কিভাবে যোগ করব? হ্যাঁ, আমি যদি বাংলায় বলি এটাকে আপনারা যৌগিক বাক্য বলতে পারেন, ইংলিশে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যদি বলি তাহলে ভুল হবে না। তো একটা সেন্টেন্স এইখানে থাকবে, আরেকটা সেন্টেন্স এইখানে থাকবে, দুইটাই হচ্ছে আপনার স্বাধীন সেন্টেন্স, দুইটাই হচ্ছে আপনার কমপ্লিট সেন্টেন্স। তখন দুইটাকে যুক্ত করার জন্য আমরা কিন্তু দোল ব্যবহার করতে পারবো না, তখন আমরা এন্ড ইউজ করব, তারপর আমরা বাট ইউজ করতে পারি, তারপর আমরা সো ইউজ করতে পারি। এইভাবে কি হয়, এভাবে আমরা দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা কিন্তু কানেকশন তৈরি করি। এই কানেকশনের কাজটা কিন্তু কি বলি যে কানেক্টরস করে থাকে। এখন সমস্যা হয় কি, আমরা অর্থ বুঝি না, অর্থ না বোঝার কারণে আমরা যাচ্ছে তাই এক একটা কানেক্টর ইউজ করি এবং আমাদের ভুল হয়। আমরা আমরা একটা জিনিসই খেয়াল রাখবো, আমি যেহেতু ক্লাস নিচ্ছি না আমি এটা খুব বেশি বড় করব না, একটা জিনিসই খেয়াল রাখবো যে এই একটা সেন্টেন্সের সাথে যে পরের সেন্টেন্স, তার সম্পর্কটা আসলে কেমন হচ্ছে। আমার এখানে যে সেন্টেন্স 1 আছে, এই সেন্টেন্স 1 এর সাথে আমার যে সেন্টেন্স 2, এই দুইটা সেন্টেন্সের আসলে সম্পর্কটা যে তৈরি হচ্ছে, এটা কিরকম সম্পর্ক, এটা কি পজিটিভ, মানে কি বলে যে একই ধরনের সেন্টেন্স যদি হয় তাহলে সেটাকে আমরা এন্ড দিয়ে যুক্ত করতে পারি। যদি হয় যে সেন্টেন্স একে একটা কথা বলা হচ্ছে, সেন্টেন্স 2 দিকে সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বিপরীত অর্থ বোঝাচ্ছে, তখন আমরা বাট বা হাউএভার ইউজ করতে পারি। সো এই সম্পর্কগুলো আমাদের বুঝতে হবে সবচেয়ে বেশি এবং অর্থ করে জানতে হবে, তখন কিন্তু আমরা এই কানেক্টর
অনেক সময় আমরা কানেক্টরস হয়তো জানি যে কোনটা ইউজ করব, কিন্তু কানেক্টরস এর নাম চিনি না। এইটার জন্য আমরা যা করতে পারি, আমরা টেস্ট পেপারে গিয়ে যে আনসার পোর্শনটুকু থাকে সেই আনসার পোর্শন পুরোটা আমরা একবার শুধুমাত্র রিডিং করব আনসার পোর্শন। তো তাইলে আমরা দেখতে পারবো যে কত ধরনের কানেক্টরস আছে, অ্যাড, বাট, নট, নর, সো, হাউএভার, অলদো, ইন এডিশন, অনেক কিছু আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করছি। ওইটা দেখলে আপনার মাথার মধ্যে কানেক্টরস কি কি হইতে পারে সেটার একটা ধারণা পেয়ে যাবেন। বাস এরকমটা করলে আমার মনে হয় না কানেক্টরস এর সমস্যা হবে। এইটার ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট 30টার মতন বোর্ড আপনার প্র্যাকটিস করা উচিত, তাইলে এটার একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন। তারপর আসে হচ্ছে ইজি দুইটা জায়গা, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এন্ড হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন নিয়ে কিচ্ছু বলবো না, এখানে বলার কিছু নাই। যেটা ঠিক করবেন সেটা এরকম সার্কেল করে দিবেন। হ্যাঁ, এই কালারই থাকুক। যেটা আপনারা আনসার করছেন সেটা এভাবে সার্কেল করে দিবেন, সার্কেল করে দিবেন। একটা বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাংচুয়েশনে ক্যাপিটালাইজেশন এন্ড মানে কি বলে, ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, এগুলো নিয়ে একটু সমস্যা থাকে আর কি। সো অনেকের প্রশ্ন থাকে, ভাই এগুলো কি কাউন্ট করব কি করব না? আনসার হচ্ছে আপনি শুধুমাত্র কমা, ফুল স্টপ, অ্যাপোস্ট্রফি, এই যে বিষয়গুলো যেগুলো অ্যাকচুয়ালি পাংচুয়েশন, ওইগুলো নিয়ে আপনাকে চিন্তা করবেন। চিন্তা করার পর আপনি এরকম সার্কেল করবেন, সার্কেল করবেন, সার্কেল করার পর আপনি দেখবেন যে কয়টা হইছে। আপনার মার্ক এখানে কত? 7, মানে আপনাকে কারেক্ট করতে হবে কয়টা? 14টা। আপনার যদি 14টা সার্কেল হয়ে যায়, তার মানে হচ্ছে আপনি সবগুলা ধরতে পারছেন, আপনার আর কিচ্ছু করা লাগবে না। যদি আপনার দেখেন যে না 12টা হয়েছে, 13টা হয়েছে, তখন এক দুইটা গ্যাপ আছে, তখন কি করবেন, এরকম অন্যান্য যে ভুল চোখে পড়ে সেগুলো দিয়ে গোল দাগ দিয়ে 14টা মিল করে ফেলবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্সের শুরুতে, আমি একটু পিছনে নেই, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইনভার্টেড কমা, এই যে এখানে একটা আছে, এইখানে একটা আছে, এই দুইটা মিলায় অনেক জায়গায় অনেক সময় একটা কাউন্ট করা হয়, অনেক সময় এই দুইটাকে আবার দুইটা কাউন্ট করা হয়। এটা রিজনটা কি? রিজনটা কিচ্ছু না, আপনাকে 14টা মিল করতে হবে, আপনাকে 14টা মিল করতে হবে। 14টা মিল করার জন্য আপনি একসাথে ধরলে ধরবেন, আলাদা ধরলে ধরবেন, কোনো সমস্যা নাই। যখন দেখবেন 14টা হয়ে গেছে, বাস আপনি খালাস। আর এই 8 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম বেশি বেশি বোর্ড সলভ করবেন। টেক্সট বই যখন পড়বেন, টেক্সট বইটার বিভিন্ন লাইন, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, সেগুলোর এক্সপ্লেনেশন, অর্থ, সিনোনিম অ্যান্টোনিম ওই সময় থেকে যদি ক্লিয়ার থাকে, পড়ে থাকেন, তাহলে এগুলো সমস্যা না। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে টেক্সট থেকে দিয়েছে, আমি যদি ভুল না হই এটা টেক্সটেরই একটি অংশ, এবং আপনাকে এখানে অনেক ধরনের দিয়েছে, যেমন হচ্ছে অল, এটার অ্যান্টোনিম চেয়েছে, তারপর হচ্ছে নাইট, কয়েকটা অড থাকবে। তো এখানেও 14টা, তো আমি বলবো আপনি যদি অ্যাটলিস্ট 10 থেকে 12টা পেরে যান, আপনার আসলে সমস্যা নেই। সো আপনি দেখেন, আপনি যখন রিটেন পার্ট করেছিলেন তখন আপনার কত মার্ক ছেড়েছিলেন? আপনি আপনি 32 থেকে 34 মার্ক পেয়েছিলেন, মানে হচ্ছে আপনি 6 থেকে 8 মার্ক ছাড়েন। সো আপনার এ প্লাস হচ্ছে 80-তে, আপনি যদি 6 থেকে 8 মার্ক ছেড়ে দেন, আপনার হাতে ছাড়ার মতন থাকে কত? প্রায় আপনার 12 থেকে 14 মার্কের মতন থাকে। 12 থেকে 14 মার্কের মতন আপনি গ্রামারে পাবেন, যেটা আপনি ভুল করলে করতে পারেন, বাট এ প্লাস হার্ম হবে না। সো আমি বলবো আপনি যদি সব জিনিসগুলো ঠিক রাখেন, আপনি সব মিলিয়ে এখানে অনায়াসে 85 এর আশপাশে আপনি পেয়ে যাবেন ইংলিশ সেকেন্ড পেপারে। এন্ড এটা কিন্তু খুব ভালো নাম্বার, রাইট? খুব ভালো নাম্বার। ইংলিশে যারা আসলে আগে পরীক্ষা দিয়েছেন তারা জানেন ইংলিশে মার্ক তোলা অতটা সহজ নয়। সো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন এন্ড পরীক্ষাটা যদি একটু ঠান্ডা মাথায় দেন, তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না। আমি জাস্ট আরেকটা জিনিস এখানে ছোট্ট করে অ্যাড করব, খাতাটা তো আপনারা আগে পান, তাই না? খাতাটা তো আগে পান। এই যে 1 নং কোশ্চেনের এ বি সি ডি এফ জি এইচ আই জে, হ্যাঁ তাই না? এই যে একটা, আমি যদি এই যে 1 নং কোশ্চেন উত্তর, আনসার টু কোশ্চেন নং 1। ও আচ্ছা, ভালো কথা, ভালো কথা মনে পড়ছে। আনসার টু কোশ্চেন
নং 1। এইখানে আপনারা যে এক্সট্রা একটা দা দেন, এই দাটা কিন্তু আসলে দেওয়ার প্রয়োজন নেই, বরং দাটা দেওয়া হচ্ছে একটা ভুল। এই দাটা দেওয়া কিন্তু ভুল। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন এখানে সংখ্যা লিখে দিচ্ছেন, সংখ্যার আগে কিন্তু দা বসে না। আমি কর্ডিয়াল, আর্ডিনাল এসবই যাব না, ওইগুলা করলে প্যাচ লাগবে। আপনি যখন নাম্বার ইউজ করবেন তখন নাম ইউজ করবেন না। আপনি যখন বানান করে লিখবেন সেকেন্ড, SECOND, সেকেন্ড, তখন আপনি এটার আগে দা ইউজ করবেন, দ্য সেকেন্ড চ্যাপ্টার, দ্য সেকেন্ড রো। বাট আপনি যখন সরাসরি 1 লিখতেছেন, 2 লিখতেছেন, তখন তার আগে তা আসবে না। এই কারণে আনস্টুক কোশ্চেন নং 1 আনস্টুড দা আসবে না, এটা একটু খেয়াল রাখবেন। অনেক বোর্ড টিচার এটাকে ছেড়ে দেয়, বাট অনেক বোর্ড টিচার এটা আসলে খুব কঠোরভাবে নেওয়ার চেষ্টা করে। আশা করি আপনারা এই ভুলটা করবেন না। সো যেটা বলছিলাম 1 নং 2 নং এগুলো আসলে লিখে পাশে যে এ থাকে, বি থাকে, সি, এগুলো লিখতে আসলে সময় দরকার হয়। এবং আপনি যখন পরীক্ষার ঘন্টা পাওয়ার পরে আপনি যখন লিখবেন, প্রায় 9টা কোশ্চেনের মধ্যে এগুলা 10টা, 12টা, 14টা করে আপনার অপশন, এইখানে প্রায় দেখা যায় আপনার আধা ঘন্টার মতন সময় নষ্ট হয় অনেকের ক্ষেত্রে। মানুষ ভেদে আসলে এরকমটা হয়ে থাকে। তো আপনি যেটা করতে পারেন, 1 থেকে 9 পর্যন্ত যা আছে, 1 থেকে 9 পর্যন্ত যা আছে আপনি আগে খাতা পেলে এগুলো আপনি করে রাখবেন। যদি আপনি সুযোগ পান, দেখবেন অনেক টিচার জিনিসটা অ্যালাউ করে, অনেক টিচার আবার বলে যে প্রশ্নের আগে খাতায় কোনো লেখা দেওয়া যাবে না। এটা একটু খেয়াল করে রাখবেন। আপনি 1 নং কোশ্চেন আনসার লিখলেন, এখানে এ, এখানে বি, এখানে সি, আপনি পরপর দিয়ে যাবেন এন্ড সবকিছু নিচে নিচে দেওয়ার ট্রাই করবেন, যাতে আপনার যদি ভুল হয় তখন আপনি কেটে আবার পাশে লিখতে পারেন, রাইট? আবার আপনি 2 নং আনসার লিখলেন, 2 নং আনসারে 1 লিখলেন। হ্যাঁ, ভালো কথা মনে হয়েছে। আবার এই 2 এর যে আনসারটা আছে, এই 2 এর যে আনসার, এখানে শুধু আপনার আনসার লিখলেই হবে, এখানে কিন্তু সেন্টেন্স লেখা লাগবে না। তারপর হচ্ছে আপনি 3 এ চলে গেলেন। 3 এর মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স যেটা আছে, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আপনারা চেষ্টা করবেন হচ্ছে একটু বড় জায়গা রাখার, কারণ অনেক সেন্টেন্স একটু বড় হয়। একটা সেন্টেন্স যদি ভুল হয়ে যায় তখন কিন্তু এটা আবার পরে লেখা লাগে। সো এটার ক্ষেত্রে আপনারা 3 লেখার পরে এ লিখেছেন, এ লেখার পরে এখানে একটা লাইন হবে, এখানে যেন আরেকটা লাইন হয়, এরকম জায়গা রেখে আপনি বি লিখবেন। কারণ বোর্ডের জায়গা নিয়ে সমস্যা নেই, আপনি ওইটার জন্য হ্যাসেল করতে হবে না। এভাবে আপনি এক লাইন লিখতে পারবেন, আপনি আরেকটা লাইন লিখে আপনি সি লিখলেন, স্পেস দিয়ে লিখবেন। একটা লাইন যদি ভুল হয় আপনি যেটা নিচে কারেকশন করতে পারেন। আরেকটা হচ্ছে সময় বাঁচানোর জন্য আপনি 3 এর কমপ্লিটিং সেন্টেন্সে শুধুমাত্র যেই পোরশনটুকু গ্যাপ দেওয়া আছে ততটুকু লিখতে পারেন। ফর এক্সাম্পল, এখানে সো এর পরে হচ্ছে আপনার এখানে কিন্তু গ্যাপটা দেওয়া আছে, এর আগে কিন্তু ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ। আপনি চাইলে এখানে সো থেকে শুরু করতে পারেন। তারপর আমি যদি আরেকটা एग्जांपल দেই, সেটা হচ্ছে এই যে ই নাম্বারে দেখেন সো ট্রাই, তারপরে হচ্ছে আপনার এখানে গ্যাপ, এর আগে কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ করা হয়েছে। যদিও আপনার সেন্টেন্সগুলো ছোট, আমি পুরোটা আসলে লিখবো, বাট অনেক সময় অনেক বড় সেন্টেন্স থাকে, 2 লাইন 3 লাইন থাকে, তখন আসলে আগে 2-3 লাইন লেখার কোনো মানে হয় না। শুধুমাত্র গ্যাপ যুক্ত সেন্টেন্সটা আপনি লিখবেন, আপনার নাম্বার কাটবে না অবশ্যই। আর বাকিগুলো হ্যাঁ শুধু আনসার লিখবেন, আর কিছু আসলে আমার বলার নেই, আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি বলে দিয়েছি, বাস। হ্যাঁ, পাশাপাশি লিখলেই হবে। এন্ড সিনোনিম অ্যান্টোনিমের জন্য একটু বক্স করে যদি সম্ভব হয় তাহলে লিখবেন, না হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এন্ড আনসার করে আসবেন, বোর্ড নেগেটিভ মার্কিং নেই, শেষ পর্যন্ত আনসার করে আসবেন। অনেক সময় দেখা যায় যে কিছু আনএক্সপেক্টেড আনসারের জন্য মার্ক আসলে পেয়েও যায়। সো এটা ভুল করা যাবে না, সকলে আনসার দিবেন, আনসার করবেন। লাস্টলি যে কথা বলে আমি শেষ করতে চাই, টাইমের প্রতি অবশ্যই মনোযোগ রাখবেন। বাসা থেকে 5 মার্কের জন্য কত মিনিট বরাদ্দ রাখবেন সেটা অবশ্যই যেন আপনার ঘড়ির মধ্যে ঠিক করা থাকে। আপনি যখন ঘড়ি দেখে পরীক্ষা দিচ্ছেন, যদি ধরেন যে 10 মিনিট, তাহলে 10 মিনিট। আপনার কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্ক, আপনি এখানে আপনি ধরে রাখলেন মিনিমাম 15 মিনিট, এটা 15 মিনিটের মধ্যেই যেন শেষ হয়। যদি আরো আগে শেষ করতে পারেন আরো ভালো, বাট টাইম নিয়ে কাজ করতে হবে।
আপনার এই যে 15 মার্কের যে প্যারাগ্রাফ, আপনি কি মনে করছেন এটা কি 20 মিনিটে দিতে পারবেন? আপনার 3 পেজ লিখতে মিনিমাম আপনার একটা 15 থেকে 20 মিনিটের একটা টাইম লাগবে, কারণ ইংলিশটা চিন্তা করে লিখতে হয়। সো আমি যখন আমার পরীক্ষা ছিল তখন আমি 2টা প্যারাগ্রাফের জন্য প্রায় 1 ঘন্টা সময় রেখেছিলাম। আমি ওইরকম সময়ে আসলে আগে শেষ করেছি। তো আপনারা ওইভাবে একটু চিন্তা করবেন যে কিভাবে টাইমগুলো রেখে তারপর পরীক্ষা দেওয়া যায়। আশা করি সবাই একটু হলেও উপকৃত হয়েছেন। অ্যান্ড আপনাদের সবার পরীক্ষার জন্য শুভকামনা। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।